সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের জীবনযাপন। কিভাবে সেখানকার মানুষজন জীবনযাপন করে এবং সেখানকার জীবনযাপনের মানি বা কেমন, আমরা দেখাতে চলেছি গ্রাম বাংলার মানুষের জীবনযাপন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশে। বাংলাদেশ বাংলাদেশ নদী, প্রকৃতি ও সংস্কৃতির দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক অনন্য দেশ, যার পরিচয় ওই নদীমাতৃক দেশ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে আছে। এটি শুধু নদী বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, সুস্বাদু খাবার আর অতিথিপরায়ণ মানুষের জন্যও বিখ্যাত। বাংলাদেশের ইতিহাস হাজার বছরের পুরনো। এ অঞ্চলে মৌর্য, গুপ্ত, পাল, সেন প্রভৃতি রাজবংশের শাসন চলেছে। বিশেষ করে পাল সাম্রাজ্য অষ্টম-দ্বাদশ শতাব্দী ছিল বৌদ্ধ সংস্কৃতির সংযোগ। তখনই নির্মিত হয়েছিল অসাধারণ স্থাপত্য, যেমন মহাস্থানগড়, মায়নামতি, পাহাড়পুর মহাবিহার ইত্যাদি। এইসব নিদর্শন আজও বাংলাদেশের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। 13শ শতাব্দীতে মুসলিম শাসনের সূচনা হলে এ অঞ্চলে ইসলামী সংস্কৃতি, শিক্ষা ও স্থাপত্যের বিস্তার ঘটে। ঢাকায় নির্মিত 60 গম্বুজ মসজিদ, তারা মসজিদ, লালবাগ কেল্লা ইত্যাদি স্থাপনা আজও ওই যুগের শিল্পঐতিহ্যের সাক্ষী। এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য বিকশিত হয়েছিল। চণ্ডীদাস, আলাওল, মুকুন্দরাম প্রভৃতি কবি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন। 18শ শতাব্দীতে ব্রিটিশদের আগমনের পর শুরু হয় ঔপনিবেশিক শাসন। বাংলার অর্থনীতি ও কৃষি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। তবুও এই সময়েই জন্ম নেয় বাংলার নবজাগরণ। শিক্ষার আলো ছড়িয়ে দেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ। তাদের চিন্তা ও সাহিত্য বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা দেয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন বাংলা ভাষাকে অবহেলা করা হয়, তখন বাঙালিরা রাস্তায় নামে। 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের আত্মত্যাগেই বাংলা ভাষা আজ রাষ্ট্রভাষা, আর 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর আমরা অর্জন করি স্বাধীন বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ত্যাগে জন্ম নেয় লাল সবুজ পতাকার দেশ। বাংলাদেশের প্রতিটি জেলাতেই আছে ইতিহাসের ছোঁয়া। লালবাগ কেল্লা, ঢাকা; 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট; পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ; মহাস্থানগড়, বগুড়া; আহসান মঞ্জিল, শতবর্ষী মসজিদ, জাতীয় স্মৃতিসৌধ। প্রতিটি স্থানই অতীতের গল্প বলে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ইতিহাস কেবল যুদ্ধের নয়, এটি ভালোবাসা, শিল্প, ভাষা ও মানবতার গল্প। বাংলাদেশ কেবল একটি দেশ নয়, এটি এক ইতিহাস, এক সংস্কৃতি, যেখানে প্রতিটি নদী, প্রতিটি মানুষ বহন করে ঐতিহ্যের গর্ব। বাংলার মানুষের হৃদয়ে সবচেয়ে উজ্জ্বল উৎসবগুলোর একটি হলো পহেলা বৈশাখ। এটি কেবল একটি দিন নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈশাখের প্রথম দিন সূর্য ওঠার সাথে সাথে বাংলার প্রতিটি মানুষ নতুন দিনের, নতুন বছরের সূচনা উদযাপন করে প্রাণের উচ্ছ্বাসে। পহেলা বৈশাখ মানেই নতুন করে শুরু করা। ব্যবসায়ীরা হালখাতা খুলে তাদের পুরনো দেনা পাওনার হিসাব চুকিয়ে নতুন বছরের বাণিজ্য শুরু করেন। দোকানে দোকানে মিষ্টি, পান, ফুলের আয়োজন হয়। সবাই নতুন জামা পরে হাসি মুখে শুভেচ্ছা জানায় শুভ নববর্ষ। এই দিনে গ্রাম থেকে শহর সর্বত্রই উৎসবের আমেজ। সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়, যেখানে রংবেরঙের মুখোশ, আলপনা, ঢাকঢোলের তালে হাজার মানুষ একসাথে নাচে, গানে মাতোয়ারা হয়ে ওঠে। ঢাকার রমনা বটমূলে ছায়ান্টের সঙ্গীত অনুষ্ঠান যেন বৈশাখের প্রাণস্পন্দন। রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ, এসো এসো এর সুরে যেন জেগে ওঠে পুরো দেশ।
বাংলার মাটিতে, বাতাসে, নদীর স্রোতে, মানুষের হাসি কান্নায় মিশে আছে লোকসঙ্গীত। এটি কেবল গান নয়, বরং মানুষের জীবন, দুঃখ, প্রেম, আধ্যাত্মিকতা ও মানবতার চিরন্তন গল্প। লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির সেই শিকড়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি মননকে আলোকিত করে রেখেছে। বাংলার লোকসঙ্গীতের এক অমর নাম ফকির লালন শাহ। তার গান শুধু সুর নয়, এক গভীর দার্শনিক বার্তা, মানবতা, আত্ম অনুসন্ধান ও ধর্মীয় ভেদাভেদহীনতার শিক্ষা। লালন বলেছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে গি। এই এক পংক্তির মধ্যেই লুকিয়ে আছে বাউল দর্শনের মূল কথা, মানুষের মধ্যেই ঈশ্বর, বাহ্যিক কোনো জাত বা ধর্ম নয়, ভেতরের মানুষই আসল সত্য। লালনের গান আজও বাজে বাংলার গ্রাম থেকে শহরে, তার সুর ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। লালন, হাছন রাজা, বাউল, এরা কেবল সঙ্গীত শিল্পী নন, এরা বাংলার আত্মার প্রতিচ্ছবি। তাদের গান যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে ভালোবাসা, সহনশীলতা ও মানবতার পথে চলতে। লোকসঙ্গীত তাই কখনো পুরনো হয় না, এটি আজও আমাদের শিকড়ের গান, আমাদের আত্মার ভাষা। বাংলার মাটিতে জন্মানো মানুষের হৃদয় যেমন কোমল, তেমনি অতিথির প্রতি তাদের ভালোবাসা অসীম। অতিথি দেবো ভব কি এই প্রাচীন বাণীটি যেন এখনও বেঁচে আছে বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের আচরণে। বাংলার মানুষ বিশ্বাস করে, ঘরে অতিথি মানেই আশীর্বাদ, সৌভাগ্য ও আনন্দের বার্তা। বাংলাদেশের শহর বা গ্রাম যেখানেই হোক না কেন, অতিথি এলে পরিবারের সবাই মিলে তাকে স্বাগত জানা হাসি মুখে। প্রথমেই বলে, চলেন, বসেন, পানি খান কি। তারপর শুরু হয় আপ্যায়নের পালা, এক কাপ চা, পিঠা, মুড়ি, কলা অথবা গরম ভাতের সাথে ডাল মাছের ঘ্রাণে ভরে যায় ঘর। অতিথি যেন ঘরেরই একজন হয়ে যায়, এমন আন্তরিক ব্যবহারে অতিথির মনে তৈরি হয় এক অদ্ভুত প্রশান্তি। বাংলার মানুষের অতিথিপরায়ণতা শুধু একটি সামাজিক রীতি নয়, এটি আমাদের জাতীয় গর্ব, আমাদের সংস্কৃতির মূল। খাবার, হাসিমুখ আর আন্তরিক কথার মধ্য দিয়ে বাংলার মানুষ আজও প্রমাণ করে, অতিথি মানেই পরিবার গৃহ। বাংলাদেশে কৃষি, মাটির গ্রানে বেঁচে থাকা এক জাতির গল্প। বাংলাদেশ নদী ও পলিমাটির দেশ। এই দেশের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতি সবকিছুর শিকড় গাঁথা কৃষির সঙ্গে। আমাদের গ্রামীণ জীবনের প্রাণ, অর্থনীতির ভিত্তি আর মানুষের জীবিকার মূল উৎস হল কৃষি। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কৃষি বাংলাদেশের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের কৃষির ইতিহাস হাজার বছরের পুরনো। এই দেশের মানুষ বরাবরই মাটির প্রতি ভালোবাসা ও পরিশ্রমে অটল। নদীর পলিমাটিতে জন্ম হয় সোনালী ধানের শীষ, আর সেটাই যুগে যুগে বাঙালির পরিচয়। ঋতুভেদে এখানে ফসলের পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনই তৈরি করেছে বৈচিত্র্যময় কৃষি সংস্কৃতি। বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। 3টি মৌসুমে ধান চাষ হয়: আউশ গ্রীষ্মকালীন, আমন বর্ষাকালীন, বোরো শীতকালীন। বিশ্বের অন্যতম ধান উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ গর্বের সাথে নিজের নাম লিখিয়েছে। বর্তমানে বাংলাদেশের কৃষি আর আগের মতো কেবল কাস্তেলাংলের উপর নির্ভরশীল নয়। যান্ত্রিক কৃষি, ট্র্যাক্টর, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ব্যবহার করা হচ্ছে। সেচ ব্যবস্থা, গভীর নলকূপ, সৌরচালিত পাম্প ও নদীভিত্তিক সেচ কৃষিতে বিপ্লব এনেছে। বায়োটেকনোলজি ও হাইব্রিড বীজ ফসলের উৎপাদন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে। বাংলাদেশের কৃষক প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও নদী ভাঙন এইসব দুর্যোগ প্রায়ই কৃষির ক্ষতি করে। তবুও কৃষকেরা হাল ছাড়ে না। প্রতিটি বিপর্যয়ের পর তারা আবার নতুন ফসলের বীজ বপন করে আশার আলো জ্বালা। বর্তমানে অনেক কৃষক জৈব কৃষি বা অর্গানিক ফার্মিংয়ের দিকে ঝুঁকছেন। রাসায়নিক সার ও কীটনাশক কমিয়ে প্রাকৃতিক উপায়ে ফসল ফলানো হচ্ছে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ভালো। এছাড়া সরকার ও বিভিন্ন সংগঠন সবুজ কৃষি প্রযুক্তি প্রচারে কাজ করছে, যাতে আগামী প্রজন্ম এই মাটির ফল ভোগ করতে পারে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 40% বেশি মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। দেশের জিডিপির একটি বড় অংশই আসে কৃষিখাত থেকে।
ধান, পাট, চা, সবজি, ফল এসব পণ্য শুধু দেশের চাহিদা পূরণই নয়, বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করছে। বাংলাদেশের কৃষি শুধু একটি পেশা নয়, এটি জীবন, সংস্কৃতি ও আত্মপরিচয়। এই মাটির ঘ্রাণে জন্ম নেওয়া প্রতিটি ধানগাছ, প্রতিটি কৃষকের ঘাম আমাদের জাতির ভিত্তি করে দিয়েছে। বাংলাদেশ টিকে আছে কৃষকের পরিশ্রমে, আর সেই পরিশ্রমেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের আশার বীজ। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা আছে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এখন সরকার পর্যটন খাত উন্নয়নে কাজ করছে, যাতে বিদেশি ভ্রমণকারীরা আরও সহজে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন। বাংলাদেশ এক প্রাণবন্ত দেশ, যেখানে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, সুস্বাদু খাবার এবং অতিথিপরায়ণ মানুষ। এই দেশ আপনাকে শুধু ভ্রমণের আনন্দই দেবে না, বরং নতুন অভিজ্ঞতা ও উষ্ণ স্মৃতি উপহার দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং এমনই বৈচিত্র্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানান।